মহাভারত ভারতীয় শিক্ষা সংস্কৃতি, রাজনীতি, ধর্মনীতি, আচার আচরণের এক মহামিলন গ্রন্থ। অমূল্য ধন। এ শুধু এক কাহিনী নয়, ভারতবর্ষের আত্মাও বটে। বহু গুণীজন একে বঙ্গানুবাদ করেছেন সময়ের প্রেক্ষিতে। আমরাও চেষ্টা করছি সহজ ও সরল ভাষায় গল্পের মতো করে এই মহাগ্রন্থ উপস্থাপনের। এই দীর্ঘ যাত্রাপথে আপনাকেও পেতে চাই সঙ্গী হিসেবে। দেখুন, শুনুন, মতামত দিন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অনুরোধ রইল। এক বছর কেটে গেল কুরুপুত্রদের শিক্ষার সমাপ্তির পর। গুরু দ্রোণাচার্যের কঠোর অনুশাসন ও কৃপাচার্যের দীক্ষা আর ভীষ্ম পিতামহের অনুগ্রহে পাণ্ডবরা ক্রমে রাজপুরুষ হিসেবে প্রতিষ্ঠিত হলেন। রাজা ধৃতরাষ্ট্র তখন তার ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন, অর্থাৎ যুবরাজের আসনে বসালেন। যুধিষ্ঠির ছিলেন ধৈর্য, সত্যবাদিতা, ন্যায্যতা ও সরলতার প্রতিমূর্তি। অল্প দিনেই তার রাজনীতি, ধর্মনীতি ও প্রজাপালনের গুণে তিনি পিতা পাণ্ডুরও কীর্তি ছাড়িয়ে গেলেন। ভীম ততদিনে বৃকোদর নামে বিখ্যাত হয়ে উঠেছেন। তিনি বলরামের কাছে গদাযুদ্ধ, অসিযুদ্ধ ও রথযুদ্ধ শিক্ষা লাভ করলেন। তার দেহে ছিল বজ্রের শক্তি। অর্জুন হয়ে উঠলেন তুলনারহিত ধনুর্ধর। দেবতুল্য নৈপুণ্যে তিনি আগ্নেয়, বায়ব্য, বরুণ, পাশুপত প্রভৃতি দিব্যাস্ত্র প্রয়োগে সিদ্ধহস্ত হলেন। নকুল অস্ত্রবিদ্যায় অদ্বিতীয় হলেন এবং অতিরথ নামে খ্যাতি পেলেন, অর্থাৎ তিনি একাই অসংখ্য শত্রুর মোকাবিলা করে জয়ী হতে পারতেন। সহদেব নীতিশাস্ত্র, রাজনীতি ও যুদ্ধকৌশলে সুপণ্ডিত হয়ে চিরযোধী নামে খ্যাত হলেন, অর্থাৎ তিনি বিভিন্ন রকম যুদ্ধ ধারায় দক্ষ। দ্রোণাচার্যের শিক্ষায় ও নিজের পরিশ্রমে পাণ্ডবরা সমগ্র আর্যাবর্তে খ্যাত হয়ে উঠলেন। চারিদিকে তাদের বীরত্ব গাথা ছড়িয়ে পড়ল। পাণ্ডবদের এই ক্রমবর্ধমান খ্যাতি ও প্রজাপ্রেম ধৃতরাষ্ট্রের হৃদয়ে অশান্তি জাগাতে লাগল। তিনি মনে মনে ভাবলেন, আমি অন্ধ, সিংহাসনে বসে আছি বটে, কিন্তু প্রজারা যুধিষ্ঠিরকেই প্রকৃত রাজা মনে করছে। পাণ্ডবদের শক্তি, সাহস আর গুণ যদি এইভাবে বৃদ্ধি পায়, তবে একদিন আমার পুত্রগণ, বিশেষ করে দুর্যোধন, তাদের ছায়াতলে ঢাকা পড়ে যাবে। আমি কি করে এর প্রতিকার করব? ঈর্ষা আর দুশ্চিন্তায় তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। নিদ্রা নষ্ট হতে লাগলো, রাজকার্যে মন বসছিল না। অবশেষে তিনি একান্তে তার সভাপতি ও রাজনীতিজ্ঞ কনিককে ডাকলেন। ধৃতরাষ্ট্র গম্ভীর স্বরে কনিককে বললেন, হে দ্বিজোত্তম, আমি দ্বিধায় আছি। পাণ্ডবদের খ্যাতি আর বীরত্ব শুনে আমার হিংসা জাগছে। মনে হচ্ছে ওরা আমার পুত্রদের ছাপিয়ে যাবে। দুশ্চিন্তায় আমার ঘুম ভেঙে যায় বারবার। বলুন কি করব, কিভাবে তাদের দমন করা সম্ভব? আমি আপনার উপদেশ পালন করব। রাজনীতিবিদ কনিক ধীরকণ্ঠে উত্তর দিলেন, মহারাজ, রাজনীতি এক কঠিন শাস্ত্র। এখানে হৃদয়ের কোমলতা স্থান পায় না। যে শত্রু আজ দুর্বল, তাকে আপাতত বন্ধুরূপে কাছে রাখুন, কলসের মতো কাঁধে বহন করুন, আর সুযোগ আসলে পাথরের উপর আছড়ে ফেলে ভেঙে দিন। যাকে ভয়ঙ্কর কর্ম করতে হবে, তাকে মুখে মিষ্টি হাসি রাখতে হয়, বিনয়ে কথা বলতে হয়, কিন্তু অন্তরে থাকতে হয় ক্ষুরোধার অস্ত্র। মৎস্যজীবী যেমন জলেতে নির্দ্বিধায় মাছ হত্যা করে জীবিকা নির্বাহ করে, তেমনি রাজপুরুষকে প্রয়োজনে শত্রুর অন্তর বিদীর্ণ করতে হয়। সেটিই প্রকৃত রাজনীতি। আপনি যদি সত্যিই কৌরব বংশের কল্যাণ চান, তবে নিজের পুত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। পাণ্ডবরা আপনার শত্রু হয়ে উঠতে পারে,
তাদের শক্তি আজ প্রজাদের কাছে স্তুতির বিষয়। তাই এমন ব্যবস্থা করুন যাতে পরে আপনাকে অনুতাপ করতে না হয়। কণিকের এই নির্মম পরামর্শ শুনে ধৃতরাষ্ট্র দ্বিধাগ্রস্ত হলেন। অন্তরে তিনি জানতেন, যুধিষ্ঠিরের মতো ধর্মপ্রাণ, ভীমের মতো বলবান, অর্জুনের মতো বীর, নকুল সহদেবের মতো শাস্ত্র পণ্ডিত ভাতৃগণের সঙ্গে ছলচাতুরি করা অন্যায়। কিন্তু অন্যদিকে তিনি ছিলেন দুর্যোধনের প্রতি অন্ধ ভালোবাসায় আবদ্ধ। ঈর্ষা, ভ্রাতৃপ্রেম ও পুত্র স্নেহের এই সংঘাত ধৃতরাষ্ট্রকে ঠেলে দিল সেই অন্ধকার পথে, যেখান থেকে আর প্রত্যাবর্তন সম্ভব হয়নি। এই ঘটনাই কৌরব পাণ্ডব বিরোধের রাজনৈতিক ভিত্তি দৃঢ় করল। ধৃতরাষ্ট্রের এই ঈর্ষা ও দুর্বলতা পরবর্তীতে মহাভারতের মহাযুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ালো। যুধিষ্ঠির যুবরাজ হলেন। পাণ্ডবদের গুণ ও বিক্রমে সারা আর্যাবর্ত মুখরিত হতে লাগল। ধৃতরাষ্ট্রের মনে প্রতিনিয়ত ভয় ও ঈর্ষা জমাট বাঁধল। তিনি মন্ত্রীগণ ও বিশেষত কণিকের উপদেশ শুনে আরো শঙ্কিত হয়ে উঠলেন। তবে ভেতরে ভেতরে তিনি জানতেন, পাণ্ডবদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধ ঘোষণা করা সম্ভব নয়। প্রজারা তাদের ভালোবাসত, ভীষ্ম পিতামহ তাদের আশীর্বাদ করতেন, দ্রোণ, কৃপ প্রমুখ গুরুজনও তাদের সমর্থন করতেন। তাই তিনি সরাসরি কিছু বলতে পারলেন না। কিন্তু দুর্যোধন এই ঈর্ষাকে নিজের অস্ত্র বানালো। দুর্যোধন ছোটবেলা থেকেই ভীমের শক্তি আর অর্জুনের বীরত্ব দেখে ঈর্ষায় জ্বলতে লাগত। যুধিষ্ঠিরের ধীর, সত্যবাদী স্বভাব তাকে আরো অস্থির করে তুলত। একদিন সে কারো সঙ্গে নয়, নিজে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলল, পিতা, আপনি কেবল দ্বিধা করছেন, কিন্তু আমি নিশ্চুপ থাকতে পারবো না। যদি আজ কিছু না করি তবে কাল প্রজারা আমাদের ভুলে যাবে, পাণ্ডবরা রাজ্য দখল করবে, আমি এবং আমার ভ্রাতাগণ ইতিহাসে হারিয়ে যাব। ধৃতরাষ্ট্র ম্লান স্বরে বললেন, বৎস, আমি জানি তোমার ভয় মিথ্যা নয়, কিন্তু তাদের বিরুদ্ধে সরাসরি কিছু করলে প্রজারা বিদ্রোহ করবে। তুমি কি করবার প্রস্তাব করছো? দুর্যোধনের চোখ জ্বলজ্বল করে উঠল। বলল, পিতা, শত্রুকে সরাতে হলে প্রতারণা ও কৌশলের আশ্রয় নিতে হয়। আমি এমন এক ফাঁদ পেতে দেব যেখান থেকে পাণ্ডবদের মুক্তি পাওয়ার উপায় থাকবে না। দুর্যোধন শকুনি মামাকে ডেকে আনল। শকুনি ছিলেন গান্ধার রাজ সুবল পুত্র, চতুর, কূটবুদ্ধি ও ষড়যন্ত্রে পণ্ডিত। তিনি দুর্যোধনকে বললেন, রাজপুত্র, সরাসরি শক্তি প্রয়োগে কাজ হবে না। পাণ্ডবদের জনসমর্থন প্রবল, কিন্তু চাতুর্যই রাজনীতির মূল। আমরা তাদের এমন জায়গায় পাঠাবো যেখানে না তারা রক্ষা পাবে, না কেউ সাহায্য করতে পারবে। এই প্রতিশোধ স্পৃহা থেকেই যৌতুক গৃহের পরিকল্পনা করল কৌরবেরা।